প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক কোনো ঘটনায় আগুন লেগে ঘর, কমার্শিয়াল প্রপার্টি সেগুলো সব পুড়ে যায়, বিনষ্ট হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্ষতিপূরণ দেয় কি? যে কোনো ধরনের এক্সক্লুশন যদি আপনার না থাকে আপনার ইন্স্যুরেন্সে, তাহলে এরকম ঝড় হলেও অসুবিধা নেই, আপনি আপনার ইন্স্যুরেন্সে আপনি ক্ষতিপূরণ পাবেন। ইন্স্যুরেন্স নেওয়ার সময় যখন হোম ইন্স্যুরেন্স নিচ্ছেন কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে আপনি ফুল কাভারেজ পাবেন, আবার কোন ক্ষেত্রে ফুল কাভারেজ পাচ্ছেন না। ফর সাম রিজন আপনি ফ্লাড ইন্স্যুরেন্স নেননি, শুধু হোম ওনার ইন্স্যুরেন্সটা নিয়েছেন, কিন্তু দেখা গেল যে কোনো একটা ফ্লাড এসে আপনার বাসার মেজর ড্যামেজ করে দিয়ে গেছে, তখন কিন্তু আপনার হোম ওনার ইন্স্যুরেন্স এই ফ্লাডের কভারেজটা আপনাকে দিচ্ছে না। লস এঞ্জেলসের ঘটনাটিকে সামনে রেখে যদি আমরা আলোচনাটাকে এগিয়ে নিতে চাই, সেটি হলো যে যখন এই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রাকৃতিক কোনো ঘটনায় আগুন লেগে ঘর, কমার্শিয়াল প্রপার্টি সেগুলো সব পুড়ে যায়, বিনষ্ট হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্ষতিপূরণ দেয় কি? আসসালামু আলাইকুম জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে এবং টিগল 24 ফ্যামিলিকে ধন্যবাদ আজকে আমাদেরকে আবার আপনাদের অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আসলে অফকোর্স আমরা অনেক সময় একটু চিন্তিত হয়ে যাই, যেমন রিসেন্টলি লস এঞ্জেলস, কিছুদিন আগে ফ্লোরিডা, এবং 2002 সালে আমাদের বাফলোতে যখন বড় একটা ঝড় আসে, যেমন বেশ কয়েকটা হ্যারিকেন হয়ে গেল আমাদের ফ্লোরিডাতে, আর রিসেন্টলি অনেক এখনো জ্বলতেছে, আপনারা দেখছেন লস এঞ্জেলসে। তো যখন এরকম পরিস্থিতি হয়, দেখা গেল হাজার হাজার বাড়ি একসাথে পুড়ে যাচ্ছে, অনেকেই মনে করে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কি আমাদের ইন্স্যুরেন্সের আমরা ক্ষতিপূরণ পাবো কিনা। আর অনেকেই এখন নিউজ দেখতেছে সবসময়, চেষ্টা করার জন্য, জানার জন্য যে এত বড় বড় বিল্ডিং ছিল, এত দামি দামি ম্যানশন ছিল, স্পেশালি সেলিব্রিটিদের, এইসব এত টাকার বাড়ি ক্ষতিপূরণকে আসলে কি ইন্স্যুরেন্স কোম্পানি দেয় কিনা। আসলে অফকোর্স আপনাদের চিন্তা করার দরকার নেই, যে কোনো ধরনের এক্সক্লুশন যদি আপনার না থাকে আপনার ইন্স্যুরেন্সে, কারণ আমরা সবসময় চেষ্টা করি ইন্স্যুরেন্সটা সবসময় কমে নেওয়ার জন্য। এই জন্য আমরা অনেক সিচুয়েশন বা কাভারেজ ইন্স্যুরেন্স থেকে বাতিল করে দেই। যেমন অনেকটা আমাদের গাড়ি ইন্স্যুরেন্স আমরা অনেক সময় বলে থাকি ফুল কাভারেজ অথবা লায়াবিলিটি, এরকম বিষয় কিন্তু বাড়ির ক্ষেত্রেও আছে। তা আপনার যদি বাড়িতে এরকম কোন এক্সক্লুশন না করে থাকেন, তাহলে এরকম ঝড় হলেও অসুবিধা নেই, আপনি আপনার ইন্স্যুরেন্সে আপনার ক্ষতিপূরণ পাবেন। ওকে, তার মানে আপনি বলছিলেন কিছু অপশন আছে, অর্থাৎ আপনি ইন্স্যুরেন্স নেওয়ার সময় যখন হোম ইন্স্যুরেন্স নিচ্ছেন কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু জানতে চাই যে কোন ক্ষেত্রে আপনি ফুল কাভারেজ পাবেন, আবার কোন ক্ষেত্রে ফুল কাভারেজ পাচ্ছেন না। আসলে বাড়ির ক্ষেত্রে এরকম ফুল কাভারেজ বলে তেমন একটা কোনো কথা নেই। আবার ইন্স্যুরেন্স বাড়ির ক্ষেত্রে কয়েক ধরনের হয়ে থাকে। রাইট। আমরা নরমালি যেটা করে থাকি হোমওনার ইন্স্যুরেন্স, বিশেষ করে আমাদের যেসব এরিয়াতে এরকম বড় কোনো ঝড় থাকে না, তখন আমরা শুধুমাত্র ন্যাচারাল ডিজাস্টার বলতে এই যে ঝড়, উইন্ড, এগুলোকে বোঝাই থাকি, এবং যে কোনো ধরনের ফায়ার। কিন্তু দেখা গেল ক্যালিফোর্নিয়াতে আপনি হোমওনার ইন্স্যুরেন্স কিনেছেন, ওখানে আর্থকোয়েকের জন্য আলাদা কভারেজ থাকে। আপনি যদি আর্থকোয়েকটা না নেন, তাহলে কিন্তু আপনার রেগুলার ইন্স্যুরেন্স আপনাকে কভার করবে না। ওকে। সিমিলার ফ্লোরিডাতে আপনি হোমওনার ইন্স্যুরেন্স কিনেছেন, বাট আপনি ফ্লাড ইন্স্যুরেন্স নেননি, এবং আপনার ফ্লাডের কারণে আপনার বাসাটা ড্যামেজ হয়ে গেছে, তখন কিন্তু আপনি আবার বাসার ইন্স্যুরেন্সের কভারেজ পাচ্ছেন না। নিউ ইয়র্ক সিটিতে হারিকেনের কভারেজ আছে, আপনি হারিকেনের কভারেজ নেননি, কোনো কারণে হারিকেনের জন্য আপনার ড্যামেজ হলো, তখন কিন্তু আপনি আবার পাচ্ছেন না কভারেজ। তারপরে যারা নিউ ইয়র্ক সিটিতে সমুদ্রের পাড়ে থাকেন, লোয়ার ম্যানহাটন, সিটি আইল্যান্ড, লং আইল্যান্ড, এখানে যদি আপনি আপনার বাসাগুলো থাকে এবং ফর সাম রিজন আপনি ফ্লাড ইন্স্যুরেন্স নেননি, শুধু হোমওনার ইন্স্যুরেন্সটা নিয়েছেন, কিন্তু দেখা গেল যে কোনো একটা ফ্লাড এসে আপনার বাসার মেজর ড্যামেজ করে দিয়ে গেছে, তখন কিন্তু আপনার হোমওনার ইন্স্যুরেন্স এই ফ্লাডের কভারেজটা আপনাকে দিচ্ছে না। তো আসলে এটা টোটাল ডিপেন্ড করবে ইন্স্যুরেন্স নেওয়ার সময় আপনার এজেন্টের সাথে কথা বলে। স্পেশালি যারা আমরা নিউ ইয়র্কে আছি, আমাদের নিউ ইয়র্কের রিজনটা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। তো যখন ইন্স্যুরেন্সটা দেওয়া হয়, তখন আমরা বলতে পারি যে আপনি এই এরিয়াতে থাকেন, আমরা দেখেছি এই এরিয়াতে এই ধরনের ক্লেম গুলা হয়ে থাকে,
বা হিস্টোরিক্যালি কোনো একটা সময় হয়েছিল, তাহলে আপনার এই কভারেজটা নেওয়া উচিত। কারণ যেহেতু একবার হয়েছে, আগামীতে আবার হতে পারে। আবার ফ্লাড ইন্স্যুরেন্সের জন্য ফ্লাড জোনও আছে। আপনি যদি সামহাও ফ্লাড ম্যাপে আপনার বাড়িটি পড়ে যায় এবং আপনার যদি বাসায় মর্গেজ থাকে, তখন কিন্তু আপনার মর্গেজ কোম্পানি ফ্লাড ইন্স্যুরেন্স আপনাকে নিতেই বলবে। আপনার 60, 70 বা 100 ইয়ার্স এগো আপনার ফ্লাড হয়েছে, বাট এরপরে কখনোই হয়নি, কিন্তু আপনি ফ্লাড ম্যাপের ভিতরে পড়ে গেছেন, জোনের ভিতরে পড়ে গেছেন। আপনার মর্গেজ কোম্পানি আপনাকে ফ্লাড ইন্স্যুরেন্স না নিলে আপনার বাড়িটি ক্লোজ করতে দেবে না। মানে এটা তো এরকম ম্যান্ডেটরি অনেক করে কিছু দেবে, আছে। তখন ম্যান্ডেটরি থাকবে। হ্যাঁ, যেহেতু একবার হয়েছে, হুম হুম আপনি এখনো জোনে আছেন, মেবি নিয়ার ফিউচার হতেও পারে। যেমন ফ্লোরিডাতে এই আমরা দেখেছি গত সপ্তাহে স্নো হয়েছে। হুম হুম তো দেখা গেল আপনার প্রায় 1969 এর সময় স্নো হয়েছিল, এরপর আর কখনো হয়নি। এখন যার জন্য ওখানে এত গরম পড়ে, কখনোই তাদের পানির লাইনে হয়তো কাভারেজটা নেওয়া হয়নি। হুম এখন হুম। এত ঠান্ডা পড়েছে, ওখানে পানির লাইনগুলো ফ্রোজ হয়ে গেছে। কিন্তু আপনার দেখা গেল এই কাভারেজটা নেই, তখন কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার কাভারেজটা দিচ্ছে না। ওকে। তো আসলে এরকম অনেক কিছু ছোটখাটো বিষয় থাকতে পারে, অনেক এক্সক্লুশন থাকতে পারে। তবে আমাদের কমিউনিটিতে আমরা সবসময় যেটা দেখি, আমরা সবসময় চেষ্টা করি কম্পেয়ার করতে, যে আসলে আমি কত দিচ্ছি, আপনি আমাকে কত অফার করতেছেন। বাট এখানে উনি কাভারেজটা খেয়াল করতেছে না, ওনার কি কি এক্সক্লুশন আছে এটা খেয়াল করতেছে না। তো এইগুলো আসলে ঠিক না। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করার জন্য। ওকে। আপনাকে আমি কি কাভারেজটা দিচ্ছি, এটা কি ভালো কাভারেজ কিনা। এখন আপনি কোথাও 20 টাকা কমে পেয়েছেন, বা সেখানে ওই যেটা বললাম ওয়াটার ব্যাকআপ বন্ধ করে দিয়েছে, এখন সামো আপনার বাসার নিচে সাব পাম্পটা বন্ধ হয়ে গেল, পানি জমে গেছে এবং নিচে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, তখন আপনি কাভারেজটা ছিল না, আপনি কিন্তু কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না। কিন্তু তো এই এটা জন্য এটা আপনার সবসময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটি হয়তো আপনি শুরুতে কার ইন্স্যুরেন্সের কথা উদাহরণ হিসেবে বলছিলেন। যারা কার ইন্স্যুরেন্স নিতে যান তারা কিন্তু এক ধরনের দ্বিধায় ভোগেন যে অনেক কোম্পানি, কোনটা আমি নেব, কোনটার ভালো কাভারেজ। একইভাবে হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তো অনেক কোম্পানি, অনেক এজেন্ট তাদেরকে অফার দিয়ে থাকেন। তিনি কিভাবে বুঝবেন তিনি যেটি নিচ্ছেন, বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের হয়তো আগে হোমের এই অভিজ্ঞতাটা নেই, তিনি হয়তো দীর্ঘদিন রেন্টারে থেকেছেন, তিনি জানেন না কিভাবে হোম ইন্স্যুরেন্সটা নিতে হয়। তারা কিভাবে, কোন ক্যাটাগরিগুলো, কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখে বুঝবেন যে না, এই এজেন্সি যেটি আমাকে অফার করছে সেটি অনেক বেশি ভালো? আপনার অভিজ্ঞতা থেকে আপনার কাছে শুনতে চাই। যে আমাদের আসলে এই ধরনের প্রশ্ন অনেক পেয়ে থাকি, যেহেতু আমাদের বাফলোতে অনেক বড় একটা কমিউনিটি গ্রো হইতেছে, এখনো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছেন। এবং আজকেও আমাদের প্রায় প্রায় 5টা আমরা ক্লায়েন্ট পেয়েছি যারা রিসেন্টলি ক্লোজ করবেন তাদের বাসা। তো তাদের এরকমই কোশ্চেন থাকে যে ভাই, আমি তো কখনো বাড়িওয়ালা ছিলাম না, আমি এখন ইন্স্যুরেন্স নিতেছি, আমার ইন্স্যুরেন্সটা কি ঠিক আছে কিনা। তো এখন এরকম কোশ্চেনের আসলে তো ওরকম এক্সাক্ট অ্যান্সার হবে না, কারণ প্রতিটা লোকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাভারেজটা আমরা অফার করি। যেমন যে ব্যক্তির বাসাটা আছে অনেক পুরাতন, 1900 এর বাসাটা কিনেছে $100,000 দিয়ে, আর অন্য একজন একটু ভালো বাসা কিনেছেন $700,000 দিয়ে, দুজনকে তো আমরা সেম খাবার সবসময় অফার করব না। কারণ এগেন, বাসার জন্য আমরা বুঝতে পারতেছি যে বাসাটা একদম ব্র্যান্ড নিউ, যে বাসাটা বেসমেন্ট নাই, সেখানে তো ওয়াটার ব্যাকআপ দেওয়ার প্রশ্নই আসে না, কারণ আপনার তো ওখানে কিছু নেই। তো এই জন্য আপনি যে কোশ্চেনটা করতে পারেন সেটা হলো যে ভাই, আমার বাসাটায় আমরা ফ্যামিলি মেম্বাররা থাকতেছি, বা আমি ভাড়া দিচ্ছি, আমার নেইবারহুডটা এরকম, আমি থাকি অমুক চিপ করে, আমার জন্য কি কি কাভারেজটা নিলে আমার মনে হয় আহ আমার ফাইন্যান্সিয়াল কোনো ক্ষতি হবে না। তখন আমরা আপনাকে বলতে পারি, ওকে, আপনি তো আছেন এই এরিয়াতে, আমরা এই এরিয়াতে দেখছি এই ধরনের ক্লাইম হইতেছে, তাহলে আপনার ফায়ার ড্যামেজের সাথে এই কাভারেজটা নেওয়া উচিত। যেমন আপনি হয়তো আছেন আপনার বাসার পাশে একটি লেক আছে, তো মোস্ট লাইকলি আপনার বাসায় সাব পাম্প আছে, কারণ যেহেতু পানির বডির পাশে থাকেন, আপনার এখানে পানি আসতেই পারে। তখন আমরা আপনাকে ওয়াটার ব্যাকআপটা দিচ্ছি। আপনার বাসাটা আছে এমন একটা রিজনে, যেমন এখানে হ্যামবার্গ বলে একটা জায়গা আছে, যেখানে লেকের খুবই পাশে অনেক বাঙালি থাকে, খুবই সুন্দর জায়গা সামারে, বাট অফকোর্স উইন্টার টাইমে কিছু অসুবিধা হয়েই থাকে। তখন আপনাকে আমরা বলতে পারি, ঠিক আছে, আপনার বাসার ওয়াটার সাপ্লাই লাইন গুলোকে আপনি কভার করে রাখেন। কখনো যদি আপনার কোনো কারণে বাসার হিটিং সিস্টেম বন্ধ হয়ে যায় 2 দিনের জন্য, কিন্তু অনেক বেশি ঠান্ডা হচ্ছে, তখন কিন্তু লাইনগুলো ফ্রোজ হয়ে যেতে পারে, তখন আপনার এই কভারেজটা থাকবে। তো এটা টোটালি আসলে ডিপেন্ড করবে ক্লায়েন্ট এবং তাদের প্রপার্টি অ্যাড্রেসের উপরে।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার কাছে জানতে চাই হোম ওনার ইন্স্যুরেন্স কিংবা ল্যান্ডলর্ড ইন্স্যুরেন্স এবং রেন্টাল ইন্স্যুরেন্স, এগুলোর মধ্যে পার্থক্যগুলো কি আসলে? একদম আকাশ পাতাল পার্থক্য এই তিনটা কাভারেজের ভিতরে। সব থেকে প্রথম যেটা আমি বলবো রেন্টাল কাভারেজ, যেটাকে বলে রেন্টার বা টেন্যান্ট, সেটা হলো আপনি যখন একটা অ্যাপার্টমেন্টে ভাড়া থাকেন, বাড়ি আপনার না, কিন্তু বাড়ির ভিতরে জিনিসপত্র আপনার, তখন আপনি যেটা করতেছেন $10 to $15 পার মান্থে আপনি কাভারেজ নিতে পারতেছেন। তখন আপনার ভিতরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ সবকিছু কাভারেজ আপনি পাচ্ছেন। হয়তো আপনি বললেন আমার বাসায় জিনিসপত্র আছে $50,000 হুম হুম। আর আমার ভাড়া আছে $2,000। তো তখন আমরা কি করি, আপনাকে $50,000 কাভারেজ দিলাম ভিতরে, আর ভাড়া আছে 2,000, তো আমরা এক বছরে লাগতে পারে 24,000, আমরা $24,000 একটা কাভারেজ দিই। এতে কি হবে, যদি টুমরো আপনার এই বাসাতে কখনো ফায়ার হয়, তখন বাড়িওয়ালা তো টাকা পাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বাড়ির জন্য, কিন্তু আপনি এজ এ টেন্যান্ট ওখানে কিন্তু আপনার কোনো কাভারেজ নেই। কিন্তু আপনার এই $10 যে কাভারেজ আপনাকে আমরা দিচ্ছি, এটাতে আমরা আপনার বাসার $50,000 আসবাবপত্র যখন আপনার ভ্যালুয়েশনটা আসলো, ওইভাবে 50,000 আপ টু 50,000 অথবা আপনার বাসার ভিতরে যা আছে এইভাবে কাভারেজটা দেওয়া হলো, এবং আপনার আরো এক বছরের কাভারেজ আছে রেন্টালের জন্য। তো বাসায় আপনি 5 মাস থাকতে পারেন, আপনাকে আমরা 2,000 করে $10 দিচ্ছি। এটা হলো আপনার রেন্টাল পলিসি। এখানে আর একটা অংশও থাকে লাইবিলিটি। আমাদের সিটিতে অনেক ছোট বাসা, কিন্তু দেখা গেলো আমরা দাওয়াত দিয়ে মানুষ এনেছি। এখন সামহাও আমাদের একটা গেস্ট কোথাও পড়ে যে ব্যথা পেয়েছে, সে কিন্তু চাইলে আমাদেরকে সু করতে পারতেছে, কারণ আমাদের বাসাটার আহ হয়তো কোনো একটা ডিফেক্টের জন্য সে ব্যথা পেয়েছে। তখন এই যে $100,000 আছে, এইটা থেকে তাকে কাভারেজ করা হচ্ছে। তো অ্যাগেন, যখন বাসাটা আপনার না, আপনি এজ এ ভাড়াটিয়া থাকেন এবং আপনি কাভারেজ নিচ্ছেন শুধুমাত্র আপনার জিনিসপত্রের জন্য, এইটার নাম হলো রেন্টাল পলিসি। এরপরে আপনি যখন বাসার ওনার এবং নিজের বাসাতে আপনি নিজে থাকতেছেন, ওইটাকে আমরা বলি হোম ওনার পলিসি। এই পলিসিটার দাম তুলনামূলক কম। অফকোর্স রেন্টাল পলিসি তো ডিফারেন্ট, ওখানে ধরো বাড়ির কাভারেজ নাই, এই জন্য ওটা $10 কথার কথা। কিন্তু যখন হোম ওনার হচ্ছে, এটাতে আপনার আসতেছে $50 থেকে $100। আমি বেসিক্যালি বলতেছি আমাদের গ্রেটার বাফলো এরিয়ার জন্য। নিউ ইয়র্ক সিটিতে একটু বেশি আসবে, ওখানে 150 থেকে $250 মতো চলে আসতেছে, ডিপেন্ডিং অন আপনার বাসার ভ্যালুয়েশন বা কোথায় আছেন তার উপরে। জি। তখন আপনার বিল্ডিং কাভারেজ দিচ্ছে, আপনার ভিতরে জিনিসপত্রের কাভারেজ দিচ্ছে, আপনার যদি ভাড়াটিয়া থাকে তার লাইবিলিটি, এবং আপনার প্রপার্টি লাইবিলিটি সহ আপনাকে কাভারেজ দেওয়া হইতেছে। এটা হলো হোম ওনার পলিসি। আপনিও ওনার, আপনি থাকেন সাথে, অত ভাড়াটিয়াও থাকে, সেটা হলো হোম ওনার পলিসি। সেই ক্ষেত্রে কি ভাড়াটিয়ারা এই হোম ওনার ইন্স্যুরেন্সের অধীনে, অর্থাৎ তার যে বাসার ভিতরে ফার্নিচার কিংবা অন্যান্য বিষয়গুলো, তিনিও কি এই সুবিধাটা পাবেন? না, তিনি পাবেন না, তিনি কারণ পাবেন না। তার তার আসবাবপত্র তো আমার বাড়িওয়ালার না। রাইট। তো এই ইন্স্যুরেন্সটা কভার করতেছে আমার পার্সোনাল প্রপার্টি, তো টেন্যান্টের জন্য করবে না। কিন্তু টেন্যান্ট নিবে ওই যে প্রথমে বললাম রেন্টার পলিসি, উনি নেবেন রেন্টার পলিসি, তাহলে ওনার জিনিসপত্রের কাভারেজ ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। হুম হুম। আর একটা হলো, আপনি বাড়ির মালিক কিন্তু আপনি এই বাসায় থাকেন না, আপনি হয়তো অন্য কোথাও থাকেন, বা আপনার আরেকটা বাড়ি আছে, কিংবা অনেকেই আছে নিউ ইয়র্ক সিটিতে থাকেন কিন্তু অন্য অন্য শহরে বাড়ি কিনেছেন, বাট এখন উনি যাননি। ওই বাসাগুলোতে উনি করবেন ল্যান্ডলর্ড পলিসি। তখন কি হবে, ওনার বিল্ডিং এর কাভারেজ থাকবে, কিন্তু ওখানে পার্সোনাল প্রপার্টি কাভারেজ থাকবে না, কারণ ওখানে তো আপনার পার্সোনাল কোনো প্রপার্টি নেই। প্রপার্টি গুলো যেগুলো আছে ভিতরে, সেগুলো হলো আপনার টেন্যান্টের, বাট ওখানে আপনার পার্সোনাল লাইবিলিটিটাও আছে। স্পেশালি যারা রচেস্টার, সিরাকিউজ, বিংহ্যাম্পটন বা আলবানিতে, বাফলোতে বাড়ি কিনতেছেন, এইসব এরিয়াতে কিন্তু অনেক স্নো হয়, হুম হুম। এবং আপনার স্নোটা তো আপনি ওখানে নেই, আপনার টেন্যান্ট হয়তো পরিষ্কার করেনি, বা আপনার ম্যানেজমেন্ট কোম্পানি এসে পরিষ্কার করেনি। এখন কোনো একটা পথচারী ওখান থেকে হাঁটতে গিয়ে পড়ে গেল, এখন আসলে কিন্তু যেহেতু আপনার প্রপার্টিতে পড়েছে, এটা লায়াবিলিটি কিন্তু আপনার। এবং শুধুমাত্র পথচারী না, আমাদের কিছুদিন আগে এরকম ক্লায়েন্টের সাথে হয়েছে, ওনার বাসার সিঁড়িটা খুব একটা ভালো ছিল না, তো ওনার বাসায় ইউপিএস ডেলিভারি দিতে আসছিল, তো যখন সিঁড়ি দিয়ে ইউপিএস উঠতে গিয়েছিল, ড্রাইভারটা পড়ে যায় সিঁড়িটা ভেঙে, এন্ড অফকোর্স তখন ড্রাইভার বাড়িওয়ালাকে সু করে দেয়। বাট লাকলি তার ইন্স্যুরেন্স ছিল, তার ইন্স্যুরেন্স থেকে এই কাভারেজটা দেওয়া হয়েছে।
বাট ওনার যদি ইন্স্যুরেন্স না থাকতো ওনাকে পার্সোনালি সেটা পে করতে হতো। পার্সোনালি পে করতে হতো। Correct. এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার কাছে করব, আমাদের হাতে যদিও সময় খুব কম, আমরা সংক্ষেপে দু একটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি আপনার কাছে। সেটা হলো ভাড়াটিয়ারা যখন কোন একটা বাড়ি ভাড়া নিতে যান, তারা সেই বাড়ির ইন্স্যুরেন্স কতটা ভালো, কোন কোন বিষয়গুলো আছে, এটা দেখা কি কোনো গুরুত্ব বহন করে? তার কি কোনো লাভ আছে? না, আপনার অ্যাজ এ টেন্যান্ট আপনার বাড়িওয়ালার ইন্স্যুরেন্স আছে কিংবা নেই এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তবে যেহেতু আপনার জিনিসপত্র সেই বাসার ভিতরে থাকবে, হুম। আপনার উচিত হবে আপনার নিজেরও একটা কাভারেজ নিয়ে রাখা। কারণ অ্যাগেন এই সিচুয়েশন আপনারও হতে পারে যে আপনার বাসায় কোনো একটা ডেলিভারি ড্রাইভার, পিজা ড্রাইভার আপনার বাসায় ডেলিভারি করতে আসছে এবং তার ওখানে কোনো একটা সমস্যার কারণে আপনি এই সুবিধাটা আপনি পরিষ্কার করেছেন। এরপর আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো এই 27 জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হচ্ছে। অনেকেই জিজ্ঞেস করেন যে তারা যদি ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা পাবেন সেটার কি ট্যাক্স দিতে হবে? এখানে অ্যান্সার ইয়েস এবং নো, বোথ। ওকে। কিন্তু যখন কথার কথা আপনার গাড়ির বা আপনার বাড়ির কোনো ধরনের আপনার ক্লেম হইলো বা সে ক্ষতিপূরণটা দিয়ে আপনি আপনার বাসা বা গাড়ি রিপেয়ার করেছেন, এখানে আপনি এক্সেস কোনো টাকা পাননি, এই টাকাটার কোনো ট্যাক্স লায়াবিলিটি নেই। কিন্তু এখানে যদি পেইন অ্যান্ড সাফারিং থাকে গাড়ির ইন্স্যুরেন্সের অ্যাক্সিডেন্টে, ওটারও কোনো ট্যাক্স লায়াবিলিটি নেই। কিন্তু যারা মনে করেন ট্যাক্সি চালায় বা কোনো একটা কাজ করতেছিল, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 4 মাস কাজ করতে পারিনি, তখন এই 4 মাসের ইনকামটা সে ইন্স্যুরেন্স ক্লেম করে ওখান থেকে নিয়েছে। শুধুমাত্র ওই লস্ট ওয়েজ যেটাকে বলে ওই অংশটা ট্যাক্স লায়াবিলিটি থাকে। তো যদি আপনার চেকে লেখা না থাকে যে আসলে কোন পোর্শনটা আপনার এই লস্ট ওয়েজ, আপনার উচিত হবে আপনার অ্যাটর্নির সাথে কথা বলা। সে বলে দিবে যে ওকে তোমাকে $100,000 দেওয়া হলো পেইন এন্ড সাফারিং, $20,000 দেওয়া হয়েছে গাড়ি রিপেয়ারের জন্য, $20,000 দেওয়া হয়েছে লস্ট ওয়েজের জন্য। তখন ওই $20,000 লস্ট ওয়েজ এই অংশটা আপনি রিপোর্ট করবেন ট্যাক্স রিটার্নে। কারেক্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।